এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। বিপুল ধন সম্পদশালীরাই কিন্তু এই পদবিটি পেতেন। আগ্রি ভগবান। এখনো দুটি গুপ্ত গুহা আছে, বটুক ভৈরবজি, শঙ্করজি। এই জায়গাটাতে কিন্তু ওই নর্তকী হীরাবাই নাচ করতেন। এই পাত্রগুলো কিন্তু সাথে সাথে নীল হয়ে যেত। আমার পেছনে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী টাঙা গাড়ি ছুটছে। গুড আফটারনুন বন্ধুরা, মুর্শিদাবাদ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন কাঠ গোলাপের বাগান বাড়ি। তো ওই পর্যন্ত আমরা টোটোতে এসেছিলাম স্টেশন থেকে, আর কাঠ গোলাপের বাগান বাড়ি দেখতে আমাদের 3 থেকে 4 ঘন্টা মতো সময় লেগে গেল, কারণ আমরা জায়গাগুলো খুব ভালোভাবে উপভোগ করলাম। আমার পেছনে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী টাঙা গাড়ি ছুটছে। ঘোড়া অনেকজন মানুষকে, অনেকজন পর্যটককে টেনে নিয়ে যাচ্ছে। এগুলো চলার কিন্তু একটা আনন্দই আলাদা। যতই গাড়ি টোটো যাই থাক না কেন, এই টাঙা গাড়ি চড়ার আনন্দই আলাদা। এই আমার সামনেই দেখতে পাচ্ছেন জগৎ শেঠের বাড়ি। এটুকু কিন্তু আমরা হেঁটে হেঁটে চলে আসলাম, বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না। তো হেঁটে হেঁটে আসলে যেটা সুবিধা হয়, আমরা যথেষ্ট সময় পাই, সময় নিয়ে জিনিসগুলো দেখতে পারি। আর টোটোতে এলে একটা পার্টিকুলার টাইম দেয়, সেই টাইমে কাজ কমপ্লিট না করতে পারলে অসুবিধা হয়ে যায়। কাঠগোলাপের বাগান বাড়ি থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জগৎ শেঠের বাড়িতে। মানে বাড়ি বলা ভুল হবে, এটা হচ্ছে জগৎ শেঠের মিউজিয়াম। তো এখানে টিকিট রয়েছে, টিকিট নিয়ে নিলাম পার পার্সন 30 টাকা করে। এবার আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে যতটা দেখানো সম্ভব ততটা দেখানোর চেষ্টা করব। এখানে 6 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের কিন্তু টিকিট কাটতে হবে, আর তার জন্য কিন্তু 30 টাকায় দিতে হবে। ফরেনার আছেন, তাদের কিন্তু টিকিটের মূল্য 150 টাকা। আমরা ভিতরে প্রবেশ করে গিয়েছি। এটাই হলো জগৎ শেঠের মিউজিয়াম। জগৎ শেঠ নবাব বা রাজা না হয়েও তার রাজ জৌলসের কোনো কমতি ছিল না। বিপুল ধনসম্পদ থাকায় বহুবার তার বাড়িতে আক্রমণও হয়। ফলে তার বাড়িতে 2টি গুপ্ত গুহা বা পথ ছিল, যার অংশবিশেষ এখনো রয়েছে। এই গুপ্ত গুহা বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। হলো মাটির তলার গুপ্ত ঘরে ঢোকার জায়গা। কথিত আছে একটি পথ নিকটবর্তী ভাগীরথী নদীতে গিয়েছে, যেখানে আক্রমণ হলে তিনি পালিয়ে বাঁচতে পারেন। এই জগৎ শেঠের মিউজিয়ামের ভিতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ না, তবে হ্যাঁ, আপনি বাইরে এভাবে ভিডিও করতে পারবেন, বাইরে আপনার ক্যামেরা অ্যালাউ। জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা এক ধরনের পদবি। তখনকার সময়ে যারা উচ্চ পদস্থ ছিল বা যারা ক্ষমতাশীল ছিলেন, তাদেরই কিন্তু এই পদবিটা দেওয়া হতো। বিপুল ধন সম্পদশালীরাই কিন্তু এই পদবিটি পেতেন। তখনকার আলীবর্দীর সময়ে মহতাব চাঁদ নামের এক ক্ষমতাধর ব্যক্তি এই জগৎ শেঠ উপাধি লাভ করেন। এখান থেকেই ইতিহাসেই তিনি জগৎ শেঠ নামে পরিচিত। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। জগৎ শেঠের উদ্দেশ্যই ছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে তার সিংহাসনচ্যুত করা, আর মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে ইংরেজদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করাই তার উদ্দেশ্য ছিল। জগৎ শেঠের পূর্বপুরুষ মানিক চাঁদ ও ফতে চাঁদের এতটাই সম্পত্তি ছিল যে জনশ্রুতি আছে তাদের ভাণ্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার প্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। মানুষ বিশ্বাস করত যে জগৎ শেঠের মতো ধনী ভারতে দ্বিতীয়টি নেই। এই জনশ্রুতির কারণেও বেশ কয়েকবার জগৎ শেঠের ধনভাণ্ডার লুট হলেও তাতেও তার সম্পত্তির কমতি হয়নি। জগৎ শেঠের বাড়ি থেকে কাঠগোলা পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ আছে। এখান থেকেই কিন্তু সুড়ঙ্গ পথে যাতায়াত করতেন। জগৎ শেঠের বাড়ির উত্তরাধিকার সূত্রে যারা আছেন তারা বেঁচে থাকায় এই মিউজিয়ামটি কিন্তু খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
মুর্শিদাবাদে আসলেই আপনারা জানতে পারবেন ইতিহাসকে আরও সুন্দর করে। এখানকার লোকমুখে কথা, জগৎ শেঠ নাকি শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে গিয়ে তার সম্পূর্ণ ধন সম্পদ নাকি সেখানে অর্পণ করেছিলেন। জগৎ শেঠ রাজা বা নবাব না হলেও কি হবে, তার রাজ্য উলুস কিন্তু কম ছিল না। তখনকার সময়ে তাকে কিন্তু অনেক আক্রমণ করত তার শত্রুরা। সেই জন্যই কিন্তু জগৎ শেঠের এখানে এখনও দুটি গুপ্ত গুহা আছে। আর একটি গুপ্ত গুহা ভাগীরথী দেখে মিশে গেছে, আরেকটি গুপ্ত গুহার পথ কোথায় গিয়ে মিশেছে তা কিন্তু আজও কেউ জানে না। এই মিউজিয়ামে লর্ড ক্লাইভের একটি পোশাকও আছে, যা এখনও ইংরেজদের সাথে বিশ্বাসঘাতক জগৎ শেঠের আতাতের কথা মনে করিয়ে দেয়। জগৎ শেঠের টাকশালে তৈরি অনেক মুদ্রাও আজও আছে। জগৎ শেঠ পরিবারের সদস্যদের ব্যবহৃত সোনা ও রূপার পোশাক রয়েছে এই মিউজিয়ামে। এখানে রয়েছে একটি প্রাচীন টেলিফোন সেট, যা দিয়ে জগৎ শেঠ ইংরেজদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। আমার সামনে যে পথটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গুপ্ত সুড়ঙ্গ পথ। এখানে কিন্তু প্রবেশ করতে হবে, তবে হ্যাঁ, এখানেও ছবি তোলা যাবে না। এখানে এমন কিছু কিছু খাবারের পাত্র আছে যে পাত্রগুলোতে যদি তাদের কোনো শত্রু বিষ দিতেন তাহলে কিন্তু সেই পাত্রগুলো সঙ্গে সঙ্গে নীল হয়ে যেত, বোঝাই যেত যে খাবারের ভিতরে বিষ আছে। গুপ্ত সুড়ঙ্গর ভিতরেই আছে বিভিন্ন রকমের অস্ত্র, আর সাথে আছে দুটো বাইক দেখতে পেলাম, হয়তোবা তারা ব্যবহার করতেন। এর ভিতরে কিন্তু একটি আয়না আছে, যে আয়নার সামনে দাঁড়ালে আপনি কিন্তু নিজেকে দেখতে পাবেন না। সেই আয়নার সামনে নিজেকে দেখার বদলে আপনার পাশে কে আছে তাকে আপনি দেখতে পাবেন। অনেকে নিশ্চয়ই শুনেছেন যে আংটির ভিতরে মসলিন শাড়ি পরা যায় আর সেটা আবার বেরও করা যায়। তো হ্যাঁ, সেটা কিন্তু এখানেই আছে জগৎ শেঠের বাড়িতে। পলাশীর সব বিশ্বাসঘাতকদের করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, জগৎ শেঠও তার ব্যতিক্রম নন। পলাশীর যুদ্ধের পর ইংরেজরাই জগৎ শেঠের টাকশাল লুট করে তাকে সর্বশান্ত করে দেয়। আমরা এগিয়ে যাচ্ছি নাসিপুর রাজবাড়ির দিকে। আর জগৎ শেঠের মিউজিয়ামে থেকে এটা খুব বেশি দূর নয়, পায়ে হেঁটেই কিন্তু যাওয়া যায়, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। সামনে হলুদ রঙের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে কাঠগোলার বাগান বাড়ি। আর একটু এগিয়ে এই যে রাস্তা দিয়ে হেঁটে আসলাম দেখুন, আর এই যে সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে জগৎ শেঠের মিউজিয়াম। জগৎ শেঠের মিউজিয়াম থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে একটু জাস্ট হাঁটলেই সামনেই দেখতে পাচ্ছেন নসিপুর রাজবাড়ি। নসিপুর প্রাসাদ ছিল দেবী সিংহ রায়ের দরবার। তিনি নবাবী আমলে ব্রিটিশদের কর আদায়কারী হিসেবে খ্যাত ছিলেন। নসিপুর রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র সেই সময়ের কর আদায়ের সাথে সম্পর্কিত আইনি দলিল এবং অন্যান্য বিষয়াদি প্রদর্শন করে এটিকে নসিপুর রাজবাড়ির জাদুঘরে রূপান্তর করা হয়েছে। রাজপ্রাসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে, যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির। আমরা চলে আসলাম নসিপুর রাজবাড়িতে। টিকিট নিয়ে নিলাম আমরা দুজনের জন্য, 20 টাকা করে পার পারসন। এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা ভেতরে যাব। তো নিচে ছবি তোলা অ্যালাউ রয়েছে, শুধুমাত্র উপরে ছবি অ্যালাউ নেই, যেখানে মিউজিয়ামটা রয়েছে। আর এখানে অলরেডি লেখা আছে কি কি আছে দেখুন, মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাফরি বা জাল, তৈলচিত্র, হ্যাঁ, রাজ প্যালেসের মডেল, নাচমহল। এখান দিয়ে আমরা ঢুকে পড়লাম। আর এখানে উপরে রাস্তা আছে, এটা একটু পরে যাচ্ছি। তার আগে এই জায়গাটা ভালো করে দেখুন, এটা হচ্ছে নবনির্মিত, আর এটা হচ্ছে আগেকার যে পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ কিন্তু দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন ভাঙা পুরনো রাজবাড়ির অংশ, সেগুলো কিন্তু আগের অবস্থাতেই রয়েছে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে আগেকার স্মৃতিও এখানে সংরক্ষিত করা হয়েছে। আর নতুন রাজবাড়ির সামনের অংশ তো আপনারা একটু আগেই দেখলেন। মুর্শিদাবাদ জেলা যথেষ্ট প্রসিদ্ধ, কিন্তু এই প্রসিদ্ধ জেলার সবথেকে কুখ্যাত রাজা ছিলেন রাজা দেবী সিংহ। রাজা দেবী সিংহ রায় সুদূর পানিপথ থেকে এসেছিলেন ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে।
কিন্তু তিনি ভালোভাবে ব্যবসা করতে পারলেন না, আর হয়ে গেলেন ওয়ারিং হেস্টিংসের খুব কাছের পাত্র। আর এই বাংলার রাজধানী ছিল তখন এই মুর্শিদাবাদ, বাংলা বিহার উড়িষ্যাই বলা যেতে পারে। আর তিনি এখানকার ট্যাক্স কালেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন নাট মন্দির বলা হয়। আগে কিন্তু এখানে দরবার বসতো, বিভিন্ন রাজারা এখানে আসতেন, তারা দরবার বসাতেন। আর পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝের যে এখন বাগানের জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু ওই নর্তকী হীরাবাই নাচ করতেন। ঠিক আছে, তার পারিশ্রমিক ছিল 5,000 স্বর্ণমুদ্রা। এই নাট মন্দিরে কিন্তু বিভিন্ন রকম শুটিংও হয়, যেমন বেহুলা হয়েছে এবং অন্যান্য সিরিয়াল ও সিনেমার শুটিংও কিন্তু এখন হয়। এই যে হনুমানজির মূর্তিটা দেখছেন, এটা কিন্তু এক রাজস্থানের কারিগরের তৈরি। সামনে দেখতে পাচ্ছেন সেই সময়কার ম্যাপ। এই নসিপুর রাজবাড়ির মডেল, তখনকার দিনে এই মডেল দেখেই কিন্তু নসিপুর রাজবাড়ি তৈরি করা হয়েছিল। সামনে যে কালো রঙের পোশাকটি দেখতে পাচ্ছেন, রাজা দেবী সিংহ এই পোশাকটি নিজের গায়ে জড়িয়ে প্রজাদেরকে নিজের হাতে মৃত্যু দিতেন। সামনে দেখতে পাচ্ছেন তখনকার দিনের কাগজপত্র, বই খাতা, হিসেব রক্ষার জিনিস। এখানে দেখুন বেশ কিছু বাক্স রয়েছে, একটা ট্রাঙ্কের মতো লোহার বাক্স রয়েছে। এই বাক্সগুলো কিন্তু তখনকার দিনে সিন্ধুক, তখনকার দিনে তো ব্যাংকিং ব্যবস্থা ছিল না, এর মধ্যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং অন্যান্য দামি অলংকার এর মধ্যেই কিন্তু রাখা হতো। তার পাশেই দেখতে পাচ্ছেন একটা রোলার। এই রোলারটা কিন্তু এখনকার দিনে দেখবেন পিচ রাস্তা তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এই ধরনের রোলার এখনকার দিনের রাস্তা তৈরির জন্য ব্যবহার করা হয়, কিন্তু তখনকার দিনে এই রোলারটা দেবী সিংহ এতটাই নিষ্ঠুর ছিলেন, যারা ট্যাক্স বা খাজনা দিতে পারতেন না তাদের ওপর দিয়ে সরাসরি চালিয়ে দিতেন। দেখুন প্রত্যেকটা বন্ধ ঘর এবং তার দরজা জানলা আগেকার দিনের ইতিহাস চিৎকার করে বলছে। যে ঘরটা আছে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক স্মৃতি বহন করছে। আসুন, এই ঘরটায় দেখতে পাচ্ছেন এই যে লোহার যে শিকলটা দেওয়া আছে, এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। যারা বা যেই সমস্ত প্রজারা কর দিতে পারতো না তাদের ধরে আনা হতো, এখানে ফাঁসি দেওয়া হতো এবং এর নিচে ব্যবস্থা ছিল, বন্ধ করে দেওয়া হয়েছে, নিচে সুড়ঙ্গর ব্যবস্থা ছিল, তাদের লাশগুলো সরাসরি সুড়ঙ্গ দিয়ে ভাগীরথী নদীতে পাঠিয়ে দেওয়া হতো। এতটাই নিষ্ঠুর ছিল এই রাজা। দেবী সিংহকে পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজা উপাধি প্রদান করেন এবং তিনি নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। পরে তিনি মহারাজাও হন, কিন্তু দুঃখের বিষয় এটাই তার কোনো সন্তান ছিল না। সেজন্য তার ভ্রাতুষ্পুত্র রাজা উদমন্ত সিংহ নসিপুরের রাজা হন। রাজা উদমন্ত সিংহ তার পূর্বপুরুষদের পাপ মোচনের জন্য বহু মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি রাজা উদমন্ত সিংহ দ্বারা স্থাপিত 1793 খ্রিস্টাব্দে। তার অত্যাচারের কাহিনী ওই এলাকার মানুষদের মনে এখনো গেঁথে আছে। সেই সময়ের প্রজাবর্গ তাকে মহিষাসুর আখ্যা দিয়েছিল। অপরদিকে উদমন্ত সিংহ রাজত্ব পাওয়ার পরে তাদের জমিদারির অধিকাংশ আয় দেবতা, ব্রাহ্মণ ও দরিদ্র মানুষদের সেবায় ব্যয় করতেন। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের দেবতার অবতার। এটা হলো মদন মোহন মন্দির। এই বিল্ডিংটির একদম পুরো চত্বর জুড়েই কিন্তু বিভিন্ন রকমের দেবদেবী আর অবতার আছে। কোথায় আছে তুমি? আমি ইতিহাসের পাতায় কিছুটা ঢুকে পড়েছি। ইতিহাসের পাতা? কি বাবা, দিকটা জরাজীর্ণ হয়ে রয়েছে, ওপরটা কাঠের, ওখানে একটা পায়রা বসে আছে। এখানে আসার পরে কিন্তু সত্যি দেখে মনে হচ্ছে যে না, ইতিহাসের ভিতরে একদম ঢুকে গিয়েছে।
ইতিহাস পড়তে ভালো লাগতো না, কিন্তু ইতিহাস দেখতে বেশ ভালো লাগছে। যদি দেখিয়ে পড়ায় খুব ভালো লাগে। হাগরি ভগবান, এটা আমি কোনোদিন দেখিনি। হাগরি ভগবান, হাগরি ভগবান। এটি হলো ঈশান মহাদেব। এখন দেখতে পাচ্ছেন বায়েব দেবতা, এখন দেখতে পাচ্ছেন অরুন্ধতী ও সপ্তঋষি। ইনি হলেন কুবেরের দেবতা। এখানে পরপর আরো অনেক দেবতাগণ আছেন, পরপর দেখাচ্ছি আমরা। ইনি হলেন বরাহ অবতার, হাগরি ভগবান। এটি হলো শ্রী শ্রী জয় দুর্গা ও নবদুর্গা, বটুক ভৈরবজি, শঙ্করজি। মাত্র যে কালী মূর্তিটি দেখলেন, এটাকে বলা হতো ডাকাত কালী। রাজা দেবী সিংহ রায় যখন খাজনা আদায়ে যেতেন, এই ডাকাত কালীরই পুজো করে যেতেন। সাধারণত এই কালীর পায়ের নিচে শিব ঠাকুর থাকেন, কিন্তু এখানে কিন্তু সিংহ রয়েছে, যেহেতু রাজা দেবী সিংহ এটার পুজো করতেন। খুব জাগ্রত এই কালী, প্রতি বছরই এর পুজো হয়। আমরা এতক্ষণ নিচের তলা এবং ওপরতলা ঘুরে ঘুরে দেখছিলাম। যতটুকু দেখানো যায় আপনাদের দেখিয়েছি, কিন্তু ওপরে যে সংগ্রহালয় রয়েছে ওখানে ছবি তোলা নিষেধ এবং ভিডিও করাও নিষেধ, তাই আমরা দেখাতে পারলাম না। তো ওখানে রাজরাজাদের বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস, খাট, আসবাবপত্র অনেক কিছু রয়েছে, মানে সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না। তাদের দোলনা রয়েছে। অনেকক্ষণ আমরা দেখলাম, হেঁটে হেঁটে ঘুরছি। পা ব্যথা হলো নাকি? একটু তো ব্যথা হয়েছে, একটু ব্যথা হয়েছে, কিন্তু এই ব্যথাটা ব্যথা মনে হচ্ছে না, কারণ এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি না, তাই মন ভরে যাচ্ছে। দেখো, বইয়ে পড়া আর চোখে দেখা বা ভিডিওতে দেখা টোটাল ব্যাপারটাই আলাদা। আমি সবাইকে অনুরোধ করব যে একবার কেন তাদের পরিবারের লোকদের নিয়ে, বাচ্চাদের নিয়ে যেন বারবার এখানে আসে এবং প্রত্যেকটা জিনিস স্বচক্ষে যাতে উপলব্ধি করতে পারে। হয়তো ছুঁয়ে দেখতে পারবে না, ছবি তুলতে পারবে না, কিন্তু স্বচক্ষে অবশ্যই উপলব্ধি করা দরকার। এখানকার প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা বই, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা আসবাবপত্র ইতিহাসের ধারা বয়ে নিয়ে আসছে। এটা সত্যি, এটা বাংলার ইতিহাস কিন্তু এই মুর্শিদাবাদেই লুকিয়ে আছে। আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় ঘুরি, আমরা একদিনে মুর্শিদাবাদে পুরোটা কমপ্লিট করে নিই, কিন্তু সত্যি বলতে কিচ্ছু দেখা হয় না। তো দেখতে গেলে সারাদিনে হয়তো একটা বা দুটো জিনিস দেখতে পারবেন, যদি ভালো করে দেখতে হয়। আমরা যেরকম দেখছি, আমরা অল্প দেখব, আবার হয়তো কোনো সময় আসবো, আরও হয়তো দুটো জিনিস দেখব, ইতিহাসের পাতা উল্টে দেখব, সত্যিই ভালো লাগবে। ঠিক আছে, দেখি নসিপুর নাচবাড়ি তো দেখলাম, এবার পরবর্তী গন্তব্যস্থলে আমরা এগিয়ে যাব। আজ আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো আর কমেন্ট অবশ্যই করবেন। আর